আসসালামু আলাইকুম। শুরু করতে যাচ্ছি 'মায়াবিনী তুই শুধুই আমার' লেখনীতে ফারজানা মনি। পর্ব ১৩। হুমায়রা ২ কাপ চা দিয়ে যেও তো। মেহেরাব তালুকদারের কণ্ঠ শুনে হুমায়রা তালুকদার রান্নাঘর থেকেই জানালো, নিয়ে আসছি। ড্রয়িং রুমের সোফায় বসে আছে বাড়ির ২ কর্তা। পাশেই দাঁড়িয়ে সাদিফ। চুমকিকে তার রুম দেখিয়ে শারমিন যখন ড্রয়িং রুমে এলো, মনির আব্বু তখন জিজ্ঞেস করল, শারমিন, মণিমার কি জ্বর কমেছে? জি বড় বাবা, কিন্তু শরীরটা দুর্বল, তাই রেস্ট নিচ্ছে। ঠিক আছে, ওকে গিয়ে বলো আমি নিচে আসতে বলেছি। শারমিন একটু অবাক হলো, তার মুখটা দেখেই বোঝা যাচ্ছে। এক নজর তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো ভাইয়ের দিকে। সাদিফ চুপচাপ দাঁড়িয়ে আছে। ভাইয়ের মুখটা দেখেই বোঝা যাচ্ছে কিছু একটা ঘটেছে। তাহলে কি ভাইয়া গতকালকে সব কথা বড় বাবা ও আব্বুকে বলে দিয়েছে? এসব ভাবতে ভাবতেই শারমিন সিঁড়ি বেয়ে মনির রুমের দিকে গেল। শারমিন রুমে ঢুকে দেখল মনি ক্লান্ত শরীরে বিছানায় শুয়ে কপালে হাত দিয়ে চোখ বন্ধ করে আছে। ঘুমিয়ে আছিস? শারমিনের কণ্ঠ পেয়ে মনি চোখ খুলল। উঠে বসার চেষ্টা করতেই শারমিন একটু দৌড়ে গিয়ে মনিকে ধরে বসালো। গায়ে এখন তেমন জ্বর নেই, তবুও শারমিন বলল, এখন কেমন লাগছে? হুম, ভালো। উত্তরটা দেওয়ার পরপরই অন্যদিকে মুখ ঘুরিয়ে চুপ করে তাকিয়ে রইল। শারমিন বুঝতে পেরে বলল, ভুলে যা এসব। ওই লোকটার ভেতরে ঝামেলা আছে। হয়তো ওই লোকটার শত্রুই তোর পেছনে এভাবে পড়েছে। ভেবেছে তুই ওর গার্লফ্রেন্ড। তাছাড়া তুই তো ওকে ভালোবাসিস না, ক্রাশ তো যে কেউ হতে পারে। মনি এবার ফুঁপিয়ে কেঁদে উঠল। ওর কান্না দেখে শারমিন বুকে জড়িয়ে নিয়ে বলল, এভাবে কাঁদিস না। সামান্য ২-৩ বার রাকিব চৌধুরীর সামনাসামনি হয়েছিস, এতেই তোর পিছনে এত শত্রু। আর ওনার গার্লফ্রেন্ড হওয়ার চেষ্টা করলে তো জীবন নরক হয়ে যাবে। তাছাড়া উনি তো তোর জাস্ট ক্রাশ। তোদের দুজনের মধ্যে তো কোনো সম্পর্ক নেই। এমনকি রাকিব চৌধুরী জানেও না তুই যে ওনাকে দেখে ক্রাশ খেয়েছিস। তুই ওনাকে পছন্দ করলেই যে উনি তোকে পছন্দ করবে তার কি গ্যারান্টি আছে? শুধু শুধু ওনার পেছনে পড়ে থেকে নিজের জীবনের সুন্দর সময়গুলো নষ্ট করিস না। মনি আবারও কেঁদে উঠল। শারমিন কথা ঘোরানোর জন্য বলল, এই মনি, বিকেলে দুজনে একসাথে ঘুরতে বের হব, কি বলিস? মনি তখনও ফুপিয়ে কেঁদেই চলছে। শারমিন কিছু মনে পড়ার ভঙ্গিতে বলল, আরে আমি তো ভুলেই গেছি, বড় বাবা তোকে নিয়ে নিচে যেতে বলেছে। তাড়াতাড়ি চোখে মুখে পানি দিয়ে ফ্রেশ হয়ে আয়। তারপর শারমিন নিজেই মনিকে ধরে ওয়াশরুম থেকে ফ্রেশ করে নিয়ে আসলো। আম্মা, কি কাম করন লাগবো কন, আমি সব ধুইয়া মুচ্ছা কিলিম কিলিম কইরা দিমু। চুমকির কথা শুনে হুমায়রা তালুকদার একটু হেসে বললেন, রান্নার সবজিগুলো কেটে দে, পরে ফার্নিচারগুলো মুছে দিস। চুমকি পান খেতে খেতে বলল, ওকে আম্মা। বলেই চুমকি রান্নাঘরে ঢুকবে, এমন সময় হুমায়রা তালুকদার আবারও তাকে থামিয়ে দিল। বলল, এই, পান খেয়ে ভেতরে আসবি না, রুমে যা, ব্রাশ করে রান্নাঘরে ঢুকবি। এই বাড়িতে কেউ পান খাওয়া পছন্দ করে না। যখন পান খেতে ইচ্ছা হয় নিজের রুমে বসে খাবি। চুমকি দাঁত কেলিয়ে হেসে বলল, ওকে আম্মা, বলেই চলে গেল। পাশ থেকে আয়শা তালুকদার বলল, রহিমা যে বাড়িতে কাকে পাঠালো, সারাদিন ওকে আম্মা করে। হুমায়রা তালুকদার হেসে দিল, বলল, বাচ্চা মানুষ। ইতিমধ্যেই স্বামী রান্নাঘরের দরজায় এসে দাঁড়িয়েছে। আম্মু, বড় মা, তোমাদের বড় বাবা বসার ঘরে যেতে বলেছে, বলেছে এখনই যেতে। আয়েশা তালুকদার প্রশ্নবোধক দৃষ্টিতে বড় ভাবির দিকে তাকালো। হয়তো বোঝাতে চাচ্ছে হুমায়রা তালুকদার কিছু জানে কিনা। হুমায়রা তালুকদার বুঝতে পেরে মাথা নাড়িয়ে সাড়া দিয়ে বলল, কেন ডেকেছে আমি তার কিছুই জানি না, চল গিয়ে দেখি। দুই জা রান্না বন্ধ করে ছুটল বসার ঘরের দিকে। গিয়ে দেখলো মেহেরাব তালুকদার ও মাহাতাব তালুকদার বসে চা খাচ্ছেন। পাশেই দাঁড়িয়ে আছে সাদিফ। তিনজনের মুখেই স্পষ্ট গাম্ভীর্য ফুটে উঠেছে। সামনে অপরাধীর ন্যায় বসে আছে মনি। পাশে এইমাত্র এসে দাঁড়িয়েছে শারমিন। হুমায়রা তালুকদার এসে চিন্তিত মুখে জিজ্ঞেস করলেন, কিছু হয়েছে মনির আব্বু? মণিমা কি কোনো দুষ্টুমি করেছে?
মেহেরাব তালুকদার ঠান্ডা দৃষ্টিতে সকলের দিকে তাকালেন। গম্ভীর কণ্ঠে বললেন, তোমাদের সকলের সাথে আমার কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। আশা করি সবাই মনোযোগ দিয়ে শুনবে। তারপর যার যা কথা আছে বলবে। বিশেষ করে কথাগুলো মনির জন্য অনেক গুরুত্বপূর্ণ। মনির জন্য গুরুত্বপূর্ণ। কথাটা কানে আসতেই মনি মাথা তুলে তাকালো। তারপর মনি ও শারমিনের দিকে তাকিয়ে মেহেরাব তালুকদার বললেন, বহু বছর আগে তোমাদের দাদুকে খুন করা হয়েছিল। মনি আর শারমিন একসাথে অবাক হয়ে বলল, খুন? হ্যাঁ, খুন। এই ঘটনা আমরা বড়রা সকলে জানলেও তোমরা বড় হওয়ার পর তোমাদেরকে তেমন কিছু বলা হয়নি। আজ বলবো তোমাদের সেই অতীত। তোমাদের আরো জানাবো কেন চৌধুরী পরিবারের সাথে আমাদের এত শত্রুতা। আর এই চৌধুরী পরিবারই বা কে? সবাই আগ্রহী দৃষ্টিতে বাড়ির বড় কর্তার মুখের দিকে তাকিয়ে আছে। তিনি আবারও বললেন, আজ থেকে প্রায় 11 বছর আগের কথা। তখন সময়টা ছিল রঙিন, নিঃস্বার্থ আর বিশ্বাসে মোড়া এক সম্পর্কের। তালুকদার বাড়ি ও চৌধুরী ম্যানশনের বন্ধন ছিল আত্মার, পারিবারিক রক্তের থেকেও গভীর। একসাথে উৎসব, ব্যবসা সবকিছুতেই এই দুই পরিবারের অবিচ্ছেদ্য অংশীদারিত্ব ছিল। শারমিনের বয়স 4 বছর ও মনির বয়স তখন 5। আদুরে গলা, পুতুলের মতো মুখে লেগে থাকা চঞ্চলতা, এমন এক শিশুকে ভালো না বেসে পারা যায় না। আর মনিকে ঘিরেই জন্ম নিচ্ছিল দুই কিশোরের মনে এক ভিন্নতর টানাপোড়েন। চৌধুরী পরিবারে দুই পুত্র, রাকিব রায়হান চৌধুরী ও রাহিল রাফি চৌধুরী। রাকিব ছিল শান্ত, স্থির ও গম্ভীর স্বভাবের, চোখে স্নিগ্ধতা, কথায় মাধুর্য। সে প্রতিবার তালুকদার বাড়ি এলে মনির জন্য বই, চকলেট, খেলনা আনতো। মনিকে সে আদর করে ডাকতো সানশাইন। রাহিল ছিল ঠিক উল্টো, অভিমানী, রাগী আর অতিরিক্ত অধিকারবোধে ভরা। সে চাইতো মনি শুধু ওর সাথে খেলবে, অন্য কাউকে ভালোবাসবে না। যখনই দেখতো মনি রাকিব বা সাদিফের সান্নিধ্যে হাসছে, তার চোখ লাল হয়ে যেত রাগে। তখন সে ঘরের জিনিস ভাঙচুর করত। ধীরে ধীরে মনি রাহিলকে ভয় পেতে শুরু করে। তার শিশু মনেও গেঁথে গিয়েছিল, ওই ভাইয়া রাগ করলে খুব ভয়ঙ্কর হয়ে ওঠে। রাকিব সব বুঝতো, কিন্তু কখনো কিছু বলতো না। তার ছোট ভাইয়ের অভিমান সে নিজের অভিমান দিয়ে চাপা দিত। আমরা বড়রাও অনেক সময় ওদের দুই ভাইয়ের ব্যাপারটা বুঝতাম, কিন্তু বাচ্চা মানুষ ভেবে তেমন কোনো প্রতিক্রিয়া দেখাতাম না। তাছাড়া মনি তো এসব কিছু বোঝার বাইরে, বয়স মাত্র 5 বছর। সারাদিন শারমিনকে নিয়ে খেলাধুলা করে, মাঝে মধ্যে রাকিব আসলে ওর সাথে গল্প করে। রাকিব চকলেট নিয়ে আসলে মনি অনেক খুশি হতো, কিন্তু রাহিল আসলে মনি ভয়ে ওর কাছে যেতে চাইতো না। আমার আব্বাজান সলিমুদ্দিন তালুকদার ও রাকিবের দাদা সাহেব আলী চৌধুরী, দুই পৌর বন্ধু, একদিন মনস্থির করলেন, বন্ধু, আমাদের বন্ধন আরো গাঢ় হোক, আমাদের নাতি নাতনিদের সম্পর্কের মধ্য দিয়েই। সাহেব আলী বললেন, রাকিব শান্ত, মনে দুষ্ট হলো মন ভালো, তাই ওকেই তো চাই আমার বড় নাত বউ হিসেবে। আর রাহিলের জন্য শারমিন, তোমার শান্ত বাস্তববাদী নাতনি, যে আমার পাগলটাকে সামলাতে পারবে। সলিমুদ্দিন তালুকদার হেসে বললেন, সবই তো ঠিক, কিন্তু ওরা তো এখনো ছোট। সাহেব আলী চৌধুরী হেসে বললেন, চিন্তা করো না বন্ধু, একদিন ছোট্ট পারিবারিক অনুষ্ঠান করে ঘোষণা দিয়ে রাখি, বড় হলে দেখা যাবে। বাড়ির ছোটরা বাদে বাড়ির সকলের সাথে এ ব্যাপারে আলোচনা করা হলো। যদিও আমি নিষেধ করেছিলাম, কারণ আমি রাহিলের কথা চিন্তা করেছিলাম। এই ছেলে যদি শোনে রাকিবের জন্য মনিকে ঠিক করা হয়েছে, তাহলে আরো কি কি ভাঙচুর করবে আল্লাহ জানে। কিন্তু ওদের বাবা রায়হান বলল, কোনো সমস্যা হবে না, মুরব্বীরা যা ভেবেছে তাই হোক। তারপর তালুকদার বাড়িতে আয়োজন করা হলো এক ছোট্ট পারিবারিক অনুষ্ঠানের। সবার সামনে ঘোষণা করা হলো, রাকিব রায়হান চৌধুরীর সাথে বাগদান হবে মণিমায়া তালুকদারের। আর রাহিল রাফি চৌধুরীর জন্য ঠিক করা হলো শারমিন তালুকদার। সকলেই খুশি, সকলেই, কিন্তু রাহিল নয়। তার চোখ জ্বলছিল রক্তলাল অভিমানে। চুপিসারে সে উঠে গেল দ্বিতীয় তলার দিকে, কিন্তু মাহাতাব তালুকদার তা ঠিকই খেয়াল করলো। সে ভেবেছিল হয়তো কোনো কারণে রাহিল উপরে যাচ্ছে। তার কিছুক্ষণ পরেই এক বিকট শব্দ, সবাই ছুটে গেল উপরে। রুমে গিয়ে দেখা গেল সলিমুদ্দিন তালুকদার ও সাহেব আলী চৌধুরী
দুই দেহ নিথর হয়ে পড়ে আছে মেঝেতে রক্তাক্ত। দুজনের হাতেই ছিল পিস্তল। রাহিল কোথাও নেই। সেদিন রাহিল হয়তো দুই দাদুর সাথে এসব নিয়ে কথা কাটাকাটি করেছিল। একসময় রাগের মাথায় দুজনকে গুলি করে হত্যা করে। এই কিশোর বয়সে রাহিল বন্দুক কোথায় পেয়েছিল জানি না। কিন্তু রাহিল স্বাভাবিক ছিল না। ও ছোটবেলা থেকে একটু সাইকো টাইপ ছিল। খুনের পর রাহিল ঘটনাটাকে সুন্দরভাবে সাজিয়ে নিজে সেখান থেকে পালিয়ে যায়। তারপর এত বছর তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। ঘটনার পর দুই পরিবারই একে অপরকে সন্দেহ করে তালুকদার পরিবার ভাবে রাহিল জেদে পড়ে খুনের ছক কষেছিল। আর চৌধুরী পরিবার ভাবে তালুকদাররা পরিকল্পিতভাবে দাওয়াত দিয়ে হত্যাকাণ্ড ঘটিয়েছে। সেই রাতেই চিরতরে ভেঙে যায় সম্পর্ক। যৌথ ব্যবসাও ভেঙে যায়। মামলাও চলে, তদন্ত হয়, কিন্তু কিছুই প্রমাণিত হয়নি। রাহিলকে আর কখনো খুঁজে পাওয়া যায়নি। মূলত রাহিলকে বাঁচানোর জন্য চৌধুরী পরিবার টাকা দিয়ে পুরো কেসটা ঘুরিয়ে দিয়েছিল। তারপর দুই পরিবার দুই শত্রু ব্যবসায়ী পরিবারে পরিণত হয়। মেহেরাব তালুকদার তার দীর্ঘ কথা শেষ করে ঠান্ডা চায়ের কাপে চুমুক দেয়। মনি হঠাৎ নীরবতা ভেঙে বলল, আব্বু, আমার দাদুকে কি সত্যি চৌধুরী পরিবার লোক খুন করেছে? মেহেরাব তালুকদার চোখের জল মুছতে মুছতে বলল, হ্যাঁ মা। সবাই স্তব্ধ হয়ে তার দিকে তাকিয়ে আছে। তিনি বললেন, মণিমা, তুই কি চাস আবারও সেই পুরনো রক্তের খেলা শুরু হোক? আমি বা তোর চাচ্চু কেউ মারা যাই? মনি ঠোঁট কাঁপছে, ভাঙা কণ্ঠে বলল, না আব্বু, কি বলছো এসব? মেহেরাব তালুকদার মনিকে তার কাছে নিয়ে বসিয়ে বলল, একমাত্র তুই পারিস আমাদেরকে বাঁচাতে। মনি অবাক হয়ে বলল, কি বলছো আব্বু এসব? আর এই ঘটনা তো অনেক বছর আগের। এখন আবার কে তোমাদেরকে মারতে আসবে? এবার নীরবতা ভেঙে মাহতাব তালুকদার বললেন, রাহিল ফিরে এসেছে। কথাটা শোনা মাত্রই বসার ঘরে সবাই অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল। মনে হলো গম্ভীর কোনো বাতাস ছুঁয়ে গেল তাদের। মনি আর শারমিন একসাথে বলে উঠল, কি? এবার মেহেরাব তালুকদার মেয়ের মাথায় হাত দিয়ে বললেন, হ্যাঁ রে মা, ছেলেটা ফিরে এসেও আবার সেই নোংরা খেলায় জড়িয়ে পড়েছে। মনি এবার বলল, তোমরা কিভাবে জানো? সাদিক বলল, গতকাল তোকে যে ভিডিও ক্লিপ আর ফুল পাঠানো হয়েছিল সেটা রাহিল রাফি চৌধুরী পাঠিয়েছিল। এই ভাইয়া, ওয়েট ওয়েট, আরেকটা কি নাম বললে? রাফি? সাদিক মনির কথা শুনে মাথা জাকিয়ে বলল, হ্যাঁ, রাহিল রাফি চৌধুরী। তখন মনি কিছু মনে পড়ার ভঙ্গিতে বলল, কয়েকদিন আগে রাস্তায় এক রাফি আমার সামনে এসেছিল। আমাকে গাড়ি অ্যাক্সিডেন্ট থেকে বাঁচিয়েছিল। ছেলেটার চেহারা দেখা যায়নি, কিন্তু নাম বলেছিল রাফি। ছেলেটা অনেক অদ্ভুত ছিল। মেহেরাব তালুকদার এবার অসহায় কণ্ঠে মেয়েকে বললেন, চৌধুরী পরিবার রাহিলের মাধ্যমে আবারও আমাদের সাথে নোংরা খেলা খেলার চেষ্টা করছে।